প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। বর্তমান করোনা পরিস্থিতিতে বাংলাদেশ সরকারের যে সমস্ত স্বাস্থ্য বিধিমালা আছে, সমস্ত বিধি অনুসরণ করে তোমরা সবাই সুস্থ থাকার চেষ্টা করছো। আমি আব্দুল্লাহ আল মামুন, সহকারী অধ্যাপক, পদার্থবিজ্ঞান বিভাগ, শেরপুর সরকারি কলেজ, শেরপুর। আজকের এই লেকচারে আমি উচ্চ মাধ্যমিক পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় থেকে কিছু অংশ আলোচনা করতে যাচ্ছি। শুরুতেই আমরা দেখে নেই যে এই আলোচনা থেকে আমরা কী কী বিষয় সম্পর্কে ধারণা পাব। প্রথমত, এই আলোচনা থেকে আমরা একটি উৎস চার্জ থেকে, ধরলাম সেটা হচ্ছে পজিটিভ কিউ, একটি উৎস চার্জ থেকে আর দূরত্বে তড়িৎ বিভবের মান কেমন বা সমীকরণটা কেমন সেটা আমরা ব্যাখ্যা করতে পারব। এরপর একাধিক চার্জের জন্য কোনো বিন্দুতে নিট বিভব কেমন হয় সে সম্পর্ক আমরা ব্যাখ্যা করতে পারবো এবং তার আমরা প্রয়োগও করতে পারবো। আমরা এর একটা প্রয়োগ দেখবো আমরা। তো চলো আমরা আমাদের আলোচনায় যাই। শুরুতেই আমরা দেখতে যাচ্ছি যে বিন্দু চার্জের জন্য তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে বিভবের সমীকরণ, অথবা একটি বিন্দু চার্জ পজিটিভ কিউ হতে আর দূরত্বে কোনো বিন্দুতে বিভবের সমীকরণ কেমন হয় আমরা সেটা এখন দেখব। তো চলো আমরা দেখি, একটু বোঝানোর চেষ্টা করি। ধরো আমাদের কাছে কোথাও একটি পজিটিভ কিউ মানের একটি ধনাত্মক চার্জ আছে, আর এই চার্জের জন্য যে তড়িৎ ক্ষেত্র তার একটা অংশ আমরা দেখালাম এখানে একটু ভিন্ন কালার দিয়ে বোঝানোর জন্য। ধরলাম এটা এ বিন্দুতে আছে। এখন আমাদের টার্গেট হচ্ছে এই চার্জ থেকে আর দূরত্বে, ধরো এখানে একটা বিন্দু আছে, ধরলাম এটা হচ্ছে বি। এখন আমাদের টার্গেট হলো এই বি বিন্দুতে তড়িৎ বিভবের মান কেমন হবে বা তার সমীকরণটা কেমন হবে সেটা আমরা বের করব। এই হচ্ছে আমাদের প্রবলেমটা। এখন তড়িৎ বিভব কি এই সম্পর্কে আমরা আগে আলোচনা করেছিলাম, তোমাদের নিশ্চয়ই মনে আছে যে অসীম দূর থেকে একটি একক ধনাত্মক চার্জকে তড়িৎ ক্ষেত্রের ভেতরের কোথাও আনতে যে পরিমাণ কাজ করতে হয় তাকে ওই বিন্দুর তড়িৎ বিভব বলে। তাহলে আমরা তড়িৎ বিভব বলতে আমরা কি বুঝবো, যে একক ধনাত্মক চার্জকে অসীম থেকে বি বিন্দুতে আনতে সম্পাদিত মোট কাজ। তাহলে আমাদের টার্গেট হচ্ছে এটা বের করা। যদি এটা আমরা বের করতে পারি তাহলে সেটাই হবে আমাদের বি বিন্দুর বিভব। তো এখন আমরা ধরো এই এ থেকে বি পর্যন্ত এই যে সরলরেখা, এটাকে আমরা একটু এক্সটেনশন করলাম। এক্সটেনশন করে এর উপর আমরা খুব কাছাকাছি দুটো বিন্দু ধরলাম, একটা ধরলাম সি আর একটা হচ্ছে ডি। ধরলাম আমরা এ থেকে সি এর দূরত্ব, এটা ধরলাম আমরা এক্স, আর এ থেকে ডি এর দূরত্ব সেটা আমরা ধরলাম এক্স প্লাস ডিএক্স। তাহলে এই সি থেকে ডি এই দূরত্বটাকে আমরা কি বলতে পারি, অনলি ডিএক্স। এখন এই পজিটিভ কিউ চার্জের জন্য এখানে এটা কিন্তু এটাকে আমরা এখানে উৎস চার্জ বলবো, উৎস চার্জ। তাহলে এই উৎস চার্জের জন্য সি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য সমীকরণটা কেমন হবে, আমরা প্রাবল্যের সমীকরণ বের করেছিলাম আগে। ই ইকুয়াল টু, তোমাদের নিশ্চয়ই মনে আছে, 1/4πε0 1/4πε0 চার্জের পরিমাণ ডিভাইডেড বাই দূরত্বের বর্গ। তো সেই হিসেবে কিউ ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। এখন দেখো এই সি থেকে ডি এই দূরত্বটা কিন্তু খুবই কম। আমরা এটা ধরেছি কি ডিএক্স। তোমরা জানো যে এই ডিএক্স মানে কি, এটা হচ্ছে এটা একটা দূরত্ব, এটার মান এতই ক্ষুদ্র যে শূন্যের কাছাকাছি। তো যেহেতু এটা শূন্যের কাছাকাছি, কাজে আমরা বলতে পারি যে সি ও ডি এই দুই বিন্দু খুবই কাছাকাছি, এবং এতই কাছাকাছি যে যার কারণে এই দুই বিন্দুতে তড়িৎ ক্ষেত্রে প্রাবল্যের মান প্রায় সমান হবে। তার মানে সি বিন্দুতে তড়িৎ ক্ষেত্রে প্রাবল্য যত,
ডি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য একই। তার মানে আমরা এই সি থেকে ডি এই এতটুকু দূরত্ব এটাকে আমরা একটা সুষম তড়িৎ ক্ষেত্র বলতে পারি। আমরা সুষম তড়িৎ ক্ষেত্র কি এটা আমি আগে আলোচনা করেছি। তাহলে সি এবং ডি এর তড়িৎ ক্ষেত্র প্রাবল্য যদি একই হয়, তাহলে এটা হচ্ছে সি বিন্দুর তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, এটাকে আমরা ডি বিন্দুর প্রাবল্য বলতে পারি, যেহেতু সি আর ডি এক্ষেত্রে প্রাবল্যের মান প্রায় সমান। এখন আসলে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বলতে আমরা কি বুঝি? তোমাদের নিশ্চয়ই মনে আছে, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য হচ্ছে যে একক ধনাত্মক চার্জের উপর প্রযুক্ত যে বল, সেটাকেই আমরা বলি তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। তাহলে এক্ষেত্রে একক ধনাত্মক চার্জের উপর কী পরিমাণ বল প্রযুক্ত হচ্ছে? এই যে এই ই পরিমাণ বল প্রযুক্ত হচ্ছে, যার মান হচ্ছে 1/4πε0 ইন্টু কিউ ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। এখন ধরো আমরা ডি বিন্দুতে একটি একক ধনাত্মক চার্জ স্থাপন করলাম। এখন আমরা এই চার্জটাকে ডি থেকে সিতে আমরা সরাবো, স্থানান্তর করব। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে এখানে কিন্তু আমাদের কিছু কাজ করতে হবে। যদি আমরা এই চার্জটাকে ডি থেকে সিতে স্থানান্তর করতে চাই, তাহলে আমাদেরকে বাহ্যিক বল দ্বারা কিছু কাজ করতে হবে। এখন কি পরিমাণ বাহ্যিক বল প্রয়োগ করতে হবে? এই যে এই পরিমাণ বাহ্যিক বল প্রয়োগ করতে হবে, কারণ যে পরিমাণ বল সে অনুভব করছে, কারণ এখানে এই ধনাত্মক চার্জের কারণে, ওই উৎস চার্জের কারণে এই যে এখন ধনাত্মক চার্জ, সেটা কিন্তু এক ধরনের বিকর্ষণ বল অনুভব করবে। এই বিকর্ষণ বল কত? এত। তাহলে আমাদেরকে এক্সটার্নাল এই পরিমাণ বল প্রয়োগ করে এটাকে আমাদের ডি থেকে সিতে স্থানান্তর করতে হবে। তাহলে এই একক ধনাত্মক চার্জকে, এটাকে ডি থেকে সিতে সরাতে কৃত কাজ, এটা যদি আমরা ডিডাব্লিউ ধরি, যেহেতু দূরত্বটা এখানে অতি ক্ষুদ্র, আমরা কাজের পরিমাণটাও ধরলাম অতি ক্ষুদ্র, সেটাকে আমরা ধরলাম ডিডাব্লিউ। তাহলে এই কৃত কাজ সমান আমরা কি লিখতে পারি কাজের ডেফিনেশন থেকে? যে একক ধনাত্মক চার্জের উপর প্রযুক্ত বল এবং একক ধনাত্মক চার্জের সরণের ডট গুণফল, এটা হচ্ছে কাজের সমীকরণ। তাহলে সেই হিসেবে আমরা এটাকে লিখতে পারি এভাবে। এটা হচ্ছে একক ধনাত্মক চার্জের উপর প্রযুক্ত বল ভেক্টর ই আর ডট একক ধনাত্মক চার্জের সরণ কতটুকু এখানে? ডিএক্স। তাহলে আমরা এই ডিডাব্লিউ ইকুয়াল টু ভেক্টর ই ডট ভেক্টর ডিএক্স। তাহলে এটাকে যদি আমরা এটা এক্সপান্ড করে লিখি, তাহলে আমরা লিখতে পারি ই ডিএক্স কস থিটা। এখন প্রশ্ন হচ্ছে এখানে এই থিটার মান কত? এটা একটা প্রবলেম। তো এটা আমরা খুব সহজেই বের করতে পারি। এখানে দেখো, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এখানে থিটা হচ্ছে কি ই এবং ডিএক্স এর মধ্যবর্তী কোণ। তাহলে দেখো এখানে আমরা এই চার্জটাকে যখন আমরা ডি থেকে সিতে আমরা স্থানান্তর করার চেষ্টা করছি, তখন এই ধনাত্মক চার্জের কারণে সে কিন্তু একটা বিকর্ষণধর্মী বল অনুভব করবে সবসময় এই দিকে, মানে সি থেকে ডি এর দিকে। তাহলে আমরা তাকে সরাচ্ছি ডি থেকে সি এর দিকে, মানে এক্ষেত্রে বাম দিকে, আর সে বল অনুভব করছে ডান দিকে, সি থেকে ডি এর দিকে, সি থেকে ডি এর দিকে। তাহলে এখন যেহেতু এই দুই ভেক্টর পরস্পর বিপরীত, তাহলে এদের মধ্যবর্তী কোণ হচ্ছে কত? তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো, এটা হচ্ছে 180 ডিগ্রি। তাহলে থিটাই কিন্তু হচ্ছে 180 ডিগ্রি। তো থিটার এই মানটা যদি আমরা এখানে বসাই, তাহলে cos 180 ইকুয়াল টু হচ্ছে -1, তার মানে আমরা এটাকে লিখতে পারি মাইনাস ই ডিএক্স। এখন দেখো, তাহলে এই যে আমরা ক্ষুদ্র কাজের একটা সমীকরণ পেলাম, এই কাজটা আমাদের কেন করতে হয়েছিল? এই কাজটা আমাদের করতে হয়েছিল এই একক ধনাত্মক চার্জকে ডি থেকে সিতে সরাতে আমাদের এই পরিমাণ কাজ করতে হয়েছিল। তো আমাদের টার্গেট কিন্তু একক ধনাত্মক চার্জকে অসীম থেকে বি বিন্দুতে আনতে কী পরিমাণ কাজ করতে হবে সেটা বের করাই হচ্ছে আমাদের মেইন টার্গেট। তার মানে অসীম থেকে একক ধনাত্মক চার্জকে যদি আমরা এই বিতে আনতে চাই, তাহলে কী পরিমাণ কাজ করতে হবে সেটাই তো আমাদের বিভব, এবং সেটাই আমরা বের করতে যাচ্ছি। তার মতো এখানে মাত্র অল্প দূরত্বে সরানোর জন্য আমরা কাজ বের করলাম। তাহলে এখন দেখো, এই বি থেকে অসীম পর্যন্ত এই দূরত্বটাকে আমরা অনেকগুলি ক্ষুদ্র ক্ষুদ্র ডিএক্স ভাগে ভাগ করতে পারি, এবং
এই প্রতি ক্ষুদ্র ডিএক্স ভাগের জন্য কিন্তু আমরা এরকম ডিডাব্লিউর মতো একটা করে সমীকরণ পাবো। তাহলে সবগুলো ডিডাব্লিউ যদি আমরা যোগ করে দিই তাহলে তো আমরা মোট কাজ পেয়ে যাব। তাহলে আমরা বলতে পারি যে এখন ধনাত্মক চার্জকে অসীম থেকে বি বিন্দুতে সরাতে সম্পাদিত মোট কাজ, এটা যদি আমরা ডাব্লিউ ধরি তাহলে ডাব্লিউ কিন্তু আমরা কি লিখতে পারি, ডিডাব্লিউ প্লাস ডিডাব্লিউ প্লাস ডিডাব্লিউ প্লাস অসীম সংখ্যক ডিডাব্লিউ যোগ করলেই আমরা মোট কাজ পেয়ে যাব, এবং এটাই হবে আমাদের এই বি বিন্দু বিভব। এখন দেখো এই যে ক্ষুদ্র ক্ষুদ্র যে ডিডাব্লিউগুলো আমরা যোগ করলাম অসীম সংখ্যক, এগুলোকে আমরা এভাবে কিন্তু আমরা যোগ করতে পারি না, সাধারণ বীজগণিতের নিয়মে যোগ করতে পারি না। এটাকে এই ধরনের যোগের জন্য আমাদেরকে কী করতে হয়, ইন্টিগ্রেশনের সাহায্য নিতে হয়। তাহলে এইটাকে টোটালটাকে আমরা কি লিখতে পারি, ইন্টিগ্রেশন অফ ডিডাব্লিউ। তো এখন এই ডিডাব্লিউর মান যদি আমরা এখানে বসাই তাহলে লিখতে পারি মাইনাস ইডিএক্স। আবার যদি এখান থেকে ই এর মান বসাই তাহলে আমরা লিখতে পারি 1/4πε0 q/x² ইন্টু ডিএক্স, আর মাইনাস তো একটা আছে। এখন তোমরা নিশ্চয়ই ইন্টিগ্রেশনের ব্যবহারের নিয়ম জানো। আমাদের এদিকে এখানে এই ইন্টিগ্রেশন চিহ্নে নিচে দিতে হবে নিম্ন সীমা আর উপরে দিতে হবে ঊর্ধ্ব সীমা। এখন প্রশ্ন হচ্ছে নিম্ন সীমাটা কী হবে এবং ঊর্ধ্ব সীমাটা কী হবে। তোমরা নিশ্চয়ই জানো এই লিমিটটা হয় কার, যার সাপেক্ষে এখানে ইন্টিগ্রেশন করা হচ্ছে, মানে ভেরিয়েবল যেটা আছে তার সাপেক্ষে। তো এখানে ভেরিয়েবলটা কি, এক্স। এই এক্সটা এখানে কতটুকু তোমাদের মনে আছে নিশ্চয়ই, আমরা এখানে সি বিন্দু ধরেছিলাম, এই এ থেকে সি এর দূরত্ব ছিল এক্স। তাহলে যেহেতু এখানে এক্সটা যেহেতু ভেরিয়েবল তাহলে এই লিমিটটা হবে এক্সের। তাহলে এই নিম্ন সীমাটা কি হবে, তাহলে এটা হবে উৎস থেকে একক ধনাত্মক চার্জের যাত্রা শুরুর বিন্দুর দূরত্ব। এবারে আসো ঊর্ধ্ব সীমা। তো ঊর্ধ্ব সীমাটা কি হবে, ঊর্ধ্ব সীমা হবে যাত্রার শেষ বিন্দু, উৎস চার্জ থেকে একক ধনাত্মক চার্জের যাত্রার শেষ বিন্দুর দূরত্ব। তো এখন দেখো এই উৎস চার্জ থেকে একক ধনাত্মক চার্জ এটা কোত্থেকে যাত্রা শুরু করেছিল, প্রথমে অসীম থেকে। তাহলে এখানে এই নিম্ন সীমা এটা হবে অসীম, আর যাত্রার শেষ বিন্দু কোথায়, এটা আসবে কোথায়, বি বিন্দুতে। যখন বি বিন্দুতে আসবে তখন উৎস থেকে তার দূরত্ব কত হবে, আর। যেহেতু আর হবে কাজেই এখানে আমাদের এই লিমিটটা হবে আর। তাহলে আমরা এই সমীকরণে লিমিট পেয়ে গেলাম। এখন আমরা সিম্পলি যদি এই সমীকরণটা আমরা ইন্টিগ্রেশনের নিয়ম অনুসারে যদি আমরা এটাকে প্রসিড করি তাহলে কি হয়, দেখো এতটুকু যেহেতু কনস্ট্যান্ট, এটাকে আমরা ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে আসতে পারি ইন্টিগ্রেশনের যে সাধারণ নিয়ম সেই হিসেবে। তাহলে থাকলো এতটুকু, এইটাকে আমরা একটু রিঅ্যারেঞ্জ করে লিখতে পারি এইভাবে, dx, আর এখানে 1/x² পরিবর্তে x ইনভার্স 2। তো আমরা ইন্টিগ্রেশনের একটি মৌলিক সূত্র জানি যে ইন্টিগ্রেশন অফ x টু দি পাওয়ার n dx ইকুয়াল টু x টু দি পাওয়ার n+1 ডিভাইড বাই n+1। তো এই সূত্রটা যদি আমরা এইখানে অ্যাপ্লাই করি তাহলে আমরা লিখতে পারি এরকম, q ডিভাইড বাই 4πε0, এখানে x টু দি পাওয়ার -2 + 1 ডিভাইড বাই -2 + 1। তোমরা নিশ্চয়ই এটা বুঝতে পেরেছো, আমি এটার ব্যাখ্যায় যাচ্ছি না। তো এটাকে আমরা প্রসিড করলে ফাইনালি আমরা পাবো, যেহেতু 1/∞ = 0, কাজেই আমরা পাচ্ছি এটা। তাহলে w = 1/4πε0 × q ডিভাইড বাই r। তাহলে দেখো এই যে সমীকরণটা, এই সমীকরণটা কিসের সমীকরণ পেলাম আমরা, একক ধনাত্মক চার্জকে অসীম থেকে বি বিন্দুতে আনতে সম্পাদিত কাজ। আমাদের টার্গেট কী ছিল, আমাদের টার্গেট ছিল একক ধনাত্মক চার্জকে অসীম থেকে বিতে আনতে সম্পাদিত কাজ, যেটা সেটাই তো আমাদের বিভব। আর যেহেতু একক ধনাত্মক চার্জকে অসীম থেকে বিতে আনতে সম্পাদিত কাজ পেলাম আমরা এটা, কাজে এটাই হচ্ছে আমাদের এই উৎস চার্জের জন্য বি বিন্দু বিভব। কাজে আমরা লিখতে পারি v = 1/4πε0 × q ডিভাইড বাই r। এটাই আমাদের নিম্ন সমীকরণ। আশা করি এই
সমীকরণের ডিরাইভেশনটা তোমরা বুঝতে পেরেছ। এখন দেখো আমরা দেখব এই সমীকরণ থেকে আমরা কি কি মেসেজ পাচ্ছি। দেখো এই সমীকরণ অনুসারে কোনো একটি উৎস চার্জের জন্য কোনো দূরত্বে তড়িৎ বিভবের মান তিনটি রাশির উপর নির্ভর করে। একটা হচ্ছে উৎস চার্জের পরিমাণ, আর একটা হচ্ছে আমরা যেই বিন্দু আমরা বিবেচনা করতে চাচ্ছি সেই বিন্দুর দূরত্ব, আর একটা হচ্ছে মাধ্যমটা কী ধরনের। তোমরা জানো যে এই স্থির তড়িতের ক্ষেত্রে মাধ্যমের ভিন্নতা বোঝানো হয় কি দিয়ে, একটা রাশি দিয়ে, সেটা হচ্ছে ইপসাইলন। এটাকে বলে মাধ্যমের ভেদ্যতা। তো এখন দেখো প্রথমত যদি আমরা এই উৎস চার্জের পরিমাণের উপর নির্ভরশীলতা আমরা দেখতে চাই, আমরা দেখতে পাচ্ছি এটা মানে এই বিভবের মান কিউ এর ডিরেক্ট প্রপোর্শনাল। তার মানে উৎস চার্জের পরিমাণ যদি বৃদ্ধি পায় তাহলে যে কোনো বিন্দুতে বিভবের মানও বৃদ্ধি পাবে, আর উৎস চার্জের পরিমাণ যদি হ্রাস পায় তাহলে যে কোনো বিন্দুতে বিভবের মানও হ্রাস পাবে। তো এটাকে আমরা ভাষায় লিখতে পারি এভাবে যে উৎস চার্জের মান বৃদ্ধি পেলে যে কোনো বিন্দুতে তড়িৎ বিভবের মানও বৃদ্ধি পাবে, আর উৎস চার্জের মান হ্রাস পেলে যে কোনো বিন্দুতে তড়িৎ বিভবের মানও হ্রাস পাবে। এরপর আসো দূরত্বের নির্ভরশীলতা কেমন। আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ইনভার্স প্রপোর্শনাল। তার মানে দূরত্ব যত কমবে বিভব তত বৃদ্ধি পাবে। মানে উৎস চার্জ থেকে যত কাছে বিন্দু বিবেচনা করা হবে তার বিভব তত বেশি হবে, যত কাছে হবে তত বেশি, আর যত দূরে যাবে তত কম। তাহলে এটাকে আমরা ভাষায় লিখতে পারি এভাবে, নির্দিষ্ট মানের উৎস চার্জের জন্য উৎসের কাছের বিন্দুতে তড়িৎ বিভবের মান বেশি এবং উৎসের দূরের বিন্দুতে তড়িৎ বিভবের মান কম। এরপর আসলে তড়িৎ ভেদ্যতা যেটা, তার সাথে নির্ভরশীলতা কেমন, এটা আমরা দেখতে পাচ্ছি ইনভার্স প্রপোর্শনাল। তার মানে যেই মাধ্যমে তড়িৎ ভেদ্যতার মান বেশি সেখানে বিভব কম, আর যেখানে তড়িৎ ভেদ্যতার মান কম সেখানে বিভবের মান বেশি। কাজে এটাকে আমরা ভাষায় বলতে পারি এভাবে যে একই উৎস চার্জের জন্য বেশি তড়িৎ মাধ্যমাঙ্কের মাধ্যমে তড়িৎ বিভবের মান কম এবং কম তড়িৎ মাধ্যমাঙ্কের মাধ্যমে তড়িৎ বিভবের মান বেশি। আশা করি তোমরা এই বুঝতে পেরেছো যে এই সমীকরণটা থেকে আমরা কী কী মেসেজ পাচ্ছি। এখন আমরা দেখব একাধিক বিন্দু চার্জের জন্য কোনো বিন্দুতে তড়িৎ বিভবের মান কেমন হয়। একটু আগেই আমরা বের করেছি একটি বিন্দু চার্জের জন্য কোনো বিন্দুতে তড়িৎ বিভবের সমীকরণটা কেমন, আমরা সেটা দেখেছি। ধরো কোনো একটা মাধ্যমে এরকম চারটা চার্জ আছে, আমরা দেখতে পাচ্ছি এখানে দুটো ঋণাত্মক চার্জ আছে আর দুটো ধনাত্মক চার্জ আছে। তো এরকম একটি চার্জ ডিস্ট্রিবিউশনের জন্য কোনো একটা বিন্দু, ধরো এটা পরিক্ষণীয় বিন্দু, তো এই চারটা চার্জের জন্য এই বিন্দুতে তড়িৎ বিভবের সমীকরণ কেমন হবে বা কীভাবে আমরা বিভবের মান বের করব সেটাই আমরা এখন দেখতে যাচ্ছি। ধরলাম আমরা এখানে নিট বিভব হচ্ছে ভি, তো এটা আমাদের কত এটা আমরা বের করতে চাচ্ছি। ধরলাম এই প্রথম উৎস চার্জের জন্য এইখানে বিভব হচ্ছে V1। একইভাবে এই যে ধনাত্মক চার্জ এটার জন্য বিভব আমরা ধরলাম V2, এটার জন্য ধরলাম V3, আর এটার জন্য ধরলাম V4। এখন লক্ষণের বিষয় হচ্ছে দেখো এইটা যেহেতু ঋণাত্মক চার্জ, আমরা জানি যে বিভব দুই ধরনের আছে, একটা হচ্ছে ধনাত্মক বিভব আর ঋণাত্মক বিভব। যেহেতু এটা ঋণাত্মক চার্জ কাজেই এইটা হবে ঋণাত্মক বিভব। একইভাবে এটা যেহেতু ধনাত্মক চার্জ এটা হবে ধনাত্মক বিভব। একইভাবে এইটা ঋণাত্মক বিভব আর এটা ধনাত্মক বিভব। এখন এই বিন্দুতে নিট চার্জ নিট বিভব বের করতে গেলে আমাদের কী করতে হয়, এই চারটা বিভবের বীজগণিতিক যোগফল নির্ণয় করতে হয়। যেহেতু আমরা জানি যে বিভব হচ্ছে স্কেলার রাশি, মানে বিভব তো এক ধরনের কাজ যেহেতু স্কেলার রাশি কাজে বিভবও স্কেলার রাশি, যার কারণে এক্ষেত্রে আমাদের এই নিট বিভব বের করতে গেলে এই চারটা বিভবের সাধারণ বীজগণিতিক যোগফল বের করতে হয়। সেই হিসেবে আমরা যদি চারটার যোগফল বের করি তাহলে -V1 + V2 -V3 + V4, এটাই হচ্ছে আমাদের নিম্ন সমীকরণ।
এখন আমরা এটা দিয়ে একটা একটা প্রয়োগ দেখব। আমাদের কাছে আমরা একটা প্রবলেম দেখতে পাচ্ছি। এখানে বলা আছে যে 2 মিটার বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের প্রতি কোণায় 2 × 10⁻⁹ কুলম্ব চার্জ স্থাপন করা হলে ক্ষেত্রটির কেন্দ্রে বিভব কত? আমরা এটা আগে সিচুয়েশনটা একটু বোঝার চেষ্টা করি। ধরো এটা একটা বর্গক্ষেত্র, তার প্রত্যেক বাহুর দৈর্ঘ্য সমান, ধরলাম সেটা হচ্ছে আর, যার মান হচ্ছে আমাদের দেওয়া আছে 2 মিটার, আর প্রত্যেকটা কর্নারে একই পরিমাণ চার্জ দেওয়া আছে, ধরলাম সেটা হচ্ছে কিউ, এবং তার মান হচ্ছে 2 × 10⁻⁹ কুলম্ব আমাদের বলা আছে এখানে। আমাদের বের করতে হবে এই বর্গক্ষেত্রের কেন্দ্র, ধরো কেন্দ্র হচ্ছে এটা, যেটাকে আমরা ও বিন্দু দিয়ে আমরা লেবেল করলাম। আমাদের বের করতে হবে এই ও বিন্দুতে নিট বিভব কত। তো শিক্ষার্থীরা, একটু আগেই আমি বলেছি, যদি আমাদের একাধিক চার্জের জন্য কোনো বিন্দুতে বিভব বের করতে হয়, তাহলে ওই প্রত্যেকটা চার্জের জন্য যে পৃথক পৃথক বিভব, এগুলো বীজগণিতিক যোগফল বের করলেই হয়ে যায়। এখন দেখো, এই চার্জ থেকে আমাদের বিবেচ্য বিন্দুর যে দূরত্ব, সেই দূরত্ব হচ্ছে এতটুকু। এর জন্য বিভব ধরলাম আমরা v1। একইভাবে এটার জন্য দূরত্ব এতটুকু, বিভব ধরলাম v2। এই উৎস চার্জ থেকে দূরত্ব এতটুকু, এটার জন্য বিভব ধরলাম v3। আর এই যে চতুর্থ উৎস চার্জ, এটার জন্য দূরত্ব হচ্ছে এতটুকু, এবং তার জন্য বিভব ধরলাম v4। তাহলে এখন এখানে নিট বিভব কত হবে? এই চারটার যোগফল, v1 প্লাস v2 প্লাস v3 প্লাস v4। এখন যদি এই ত্রিভুজে, এই একটা সমকোণী ত্রিভুজ, এইখানে যদি আমরা পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করি, তাহলে আমরা এই প্রত্যেকটা দূরত্ব, এই উৎস চার্জ থেকে বিবেচ্য বিন্দুর দূরত্ব আমরা বের করতে পারি। আমি আর এই পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করছি না। সেক্ষেত্রে আমাদের এটার মান পাওয়া যাবে √2। প্রত্যেকটা দৈর্ঘ্য হচ্ছে √2। এখন দেখো, তাহলে এই প্লাস কিউ চার্জ থেকে √2 দূরত্বে কোনো বিন্দুর বিভব, আমরা বিভবের সমীকরণ একটু আর কি পেয়েছি, 1/4πε0 ইন্টু চার্জের পরিমাণ ডিভাইড বাই দূরত্ব। এক্ষেত্রে দূরত্ব হচ্ছে √2। তো সেই হিসেবে এই চার্জের জন্য v1 সমান আমরা কি লিখতে পারি? এই সমীকরণ অনুসারে 1/4πε0 ইন্টু চার্জের পরিমাণ বাই √2। একইভাবে v2 এর মানও তাই, যেহেতু দূরত্ব এক এবং চার্জের পরিমাণও একই। v3 সমান একই মান, v4 এটাও একই মান। তার মানে দেখো, এই প্রত্যেকটা কর্নারে যেহেতু একই পরিমাণ চার্জ আছে, কাজেই এখানে আমরা প্রত্যেকটা ক্ষেত্রে চার্জের পরিমাণ লিখেছি একইভাবে। যদি ভিন্ন ভিন্ন চার্জ থাকতো, তাহলে এখানে ভিন্ন ভিন্ন মান লিখতে হতো। একইভাবে এই প্রত্যেকটা উৎস চার্জ থেকে বিবেচ্য বিন্দুর দূরত্ব কিন্তু একই, কাজেই আমরা লিখেছি একই। এখন যদি আমরা এই সমীকরণে এই চারটা মান বসাই, তাহলে আমরা কি পাচ্ছি? দেখো, তাহলে আমরা পাচ্ছি 4 ইন্টু, যেহেতু এই চারটা মান একই, তাহলে এই v1 প্লাস v2 প্লাস v3 প্লাস v4 যোগ করলে আমরা পাবো 4 ইন্টু 1/4πε0 ইন্টু 2 ইন্টু 10⁻⁹ ডিভাইড বাই √2। তো এইটাকে হিসেব করলে আমরা মানটা পাবো 50.91 ভোল্ট। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি তোমরা এই প্রয়োগটা বুঝতে পেরেছ। তো শিক্ষার্থীরা, আজকে আমার আলোচনা এতটুকুই ছিল। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি।